টেন্টেড তো সে সবসময় টেন্টেড, তার সঙ্গে শারীরিক প্রতিবন্ধী কি প্রতিবন্ধী নয় সেটা তো আলাদা অ্যাসপেক্ট। কারণ সেই যখন সিলেকশনটা মানে যখন চাকরিটা পায় অলরেডি সে টেন্টেড হিসেবে প্রুভড, মানে কোনো একটা দুর্নীতি অবলম্বন করেই তার চাকরি হয়েছে। তার শারীরিক বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যেটা আপনি বলছেন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেটা তো আলাদা অ্যাসপেক্ট অফ দ্য স্টোরি। কিন্তু সেটা দেখার পরেও তো সুপ্রিম কোর্ট বলছে যে টেন্টেড ক্যান্ডিডেটস আমরা অ্যালাউ করবো। কিন্তু উনি বলছেন এ দাগিটা সিলেকশনে দাগি, যেহেতু পিএইচ ক্যাটাগরিতে হচ্ছে তাহলে দাগি নয়, কিন্তু সেটা তো নয়। অ্যাকচুয়ালি আলটিমেটলি সিলেকশন যদি মানে সাবসিকুয়েন্ট হয়, সেই সিলেকশনে যদি তাকে না বসার পারমিশন থাকে ফ্রম সুপ্রিম কোর্ট, তাহলে সেখানে তার বসার কিন্তু অন্য কোনো রুট হতে পারে না তার বসার। দেখুন, আলটিমেটলি প্রাইমারিতেও তো অলরেডি দুর্নীতি হিসেবেই তো প্রাইমারি এতদিন ধরে মামলা হয়েছে, সেটা সাবসিকুয়েন্টলি সিঙ্গেল বেঞ্চে অতগুলো ক্যান্সেলেশনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন রিচ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে, সেখানে অলরেডি এখন এই মুহূর্তে সিএভি হয়ে আছে, জাজমেন্ট হোল্ড হয়ে আছে। স্যার, একেবারেই একাদশ দ্বাদশে এসএসসি ফল প্রকাশ আমরা দেখেছি, ফল প্রকাশের পরবর্তীতে একেবারে একাধিক মামলাও হচ্ছে, এখনো শুনানি হচ্ছে তার। আজকেই একেবারে নবম দশমের ফল প্রকাশ। একাদশ দ্বাদশ যতটা স্বচ্ছতা আমরা দেখতে পেলাম, নবম দশমের ঠিক কতটা স্বচ্ছতা থাকবে? দেখুন, স্বচ্ছতা প্রকাশ তো আমরা অলরেডি এই সিলেকশানে আমরা দেখেছি। সেই রকম স্বচ্ছতা যা হয়েছে তা আলটিমেটলি তো সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পুরো সিলেকশন ক্যান্সেল করে দিতে। তো তারপরেও যখন বলা হচ্ছে কিছু টেন্টেড ক্যান্ডিডেটস যাতে এখানে সিলেকশনে না বসতে পারে, সেখানেও দেখা যাচ্ছে কোনো রকমভাবে তাদের নাম এড়িয়ে বা করে তাদের বসানোর একটা চেষ্টা চলছে। খুব একটা ভালো চিত্র এখানে দেখা যাচ্ছে না। এক্সপেক্ট করবো নিশ্চয়ই ভালো হবে, কারণ কতদিন এভাবে চলতে পারে। যে কোনো স্কুল বা যে কোনো ইনস্টিটিউট সেটা সুস্থভাবে রান করাই উচিত। কারণ একটা 16 সিলেকশন আলটিমেটলি 2026 পড়ে যাচ্ছে, সেই একই সিলেকশনই কিন্তু অ্যাকচুয়ালি টানছে টেনে, তারপরে সেটা চ্যালেঞ্জ হচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে। তো এরকম যদি রেগুলার চলতে থাকে এটা তো খুবই দুর্ভাগ্যজনক, অ্যাবসলিউটলি ব্যাড। কিন্তু শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ পিএইচ যাদের রয়েছে, সেই রকম হলে কিন্তু টেন্টেড সে পরীক্ষায় বসতে পারবে। কল্যাণ ব্যানার্জি নাকি সুপ্রিম কোর্টের রায় পড়ে সেটা বুঝেছে। না, হওয়া তো উচিত না। টেন্টেড তো সে সবসময় টেন্টেড, তার সঙ্গে শারীরিক প্রতিবন্ধী কি প্রতিবন্ধী নয় সেটা তো আলাদা অ্যাসপেক্ট। কারণ সেই যখন সিলেকশনটা মানে যখন চাকরিটা পায় অলরেডি সে টেন্টেড হিসেবে প্রুভড, মানে কোনো একটা দুর্নীতি অবলম্বন করেই তার চাকরি হয়েছে। তার শারীরিক বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যেটা আপনি বলছেন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেটা তো আলাদা অ্যাসপেক্ট অফ দ্য স্টোরি। কিন্তু সেটা দেখার পরেও তো সুপ্রিম কোর্ট বলছে যে টেন্টেড ক্যান্ডিডেটস আমরা অ্যালাউ করবো না। তো সেখানে টেন্টেড ক্যান্ডিডেট যদি অ্যালাউ না হয়, তাকে কোনোভাবেই অন্যভাবে বসানো উচিত নয় বা সম্ভবও নয়। কারণ অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন যারা টেন্টেড তা কোনোভাবেই এই সিলেকশনে বসতে পারছে না, অ্যাটলিস্ট এই সিলেকশন। সাবসিকুয়েন্টটা পরের ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট এই সিলেকশনে তার বসার কোনো জায়গা কিন্তু থাকছে না। সুপ্রিম কোর্টের রায় লেখা ছিল এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার্স। তো কল্যাণ ব্যানার্জি বলছে আদার্স মানেই তিনি সেটা বুঝে নিয়েছেন এবং দাগিরা বসেছে যারা পিএইচ তাদের অসুবিধা হতো। কিন্তু টেন্টেডটা তো ফার্স্ট ক্যাটাগরি। টেন্টেড কেন? টেন্টেড হচ্ছে আলটিমেটলি সে কোনো দুর্নীতি অবলম্বন করে সে রাস্তা নিয়ে সেখানে সিলেকশনটা হয়েছে। সিলেকশন আদৌ হয়নি, তার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে। সিলেকশন হয়নি বলেই তো এত সমস্যা হচ্ছে। সিলেকশন যে তার অ্যাপয়েন্টমেন্টটা হয়, তার অ্যাপয়েন্টমেন্টটা ইজ আন্ডার স্ক্যানার, অ্যাপয়েন্টমেন্টটাই যদি কোয়েশ্চেন হয় সেই জন্যই তার টেন্টেডই যদি হয়, তাহলে সেখানে তার অন্য প্যারামিটার এখানে আর কাজ করবে কেন? টেন্টেড হলে তাকে অটোমেটিক্যালি সিলেকশন থেকে বাইরে থাকা উচিত। এই হচ্ছে ব্যাপার। স্যার, একদিকে যেমন আমাদের শিক্ষামন্ত্রী তিনি একবার সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে কোনো দাগি পরীক্ষায় বসেনি, নতুন পরীক্ষায় একবার এসএসসি তাকে জানিয়েছে। অন্যদিকে কল্যাণ ব্যানার্জি নিজেই বলছেন যে দাগিরা পরীক্ষায় বসেছে যারা পিএইচ দাগি। তাহলে দুটো কথারই তো পুরো ভিন্ন। হ্যাঁ, দুটো কথা অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে সেই হিসেবে দেখতে গেলে। কিন্তু উনি বলছেন এ দাগিটা সিলেকশনে দাগি, যেহেতু পিএইচ ক্যাটাগরিতে হচ্ছে তাহলে দাগি নয়, কিন্তু সেটা তো নয়। অ্যাকচুয়ালি আলটিমেটলি সিলেকশন যদি মানে সাবসিকুয়েন্ট হয়, সেই সিলেকশনে যদি তাকে না বসার পারমিশন থাকে ফ্রম সুপ্রিম কোর্ট, তাহলে সেখানে তার বসার কিন্তু অন্য কোনো রুট হতে পারে না তার বসার। এখানেই পার্টিকুলার ক্যান্ডিডেটকে স্পট আউট করা গেছে বলে হয়তো এটা জানা যাচ্ছে, এরকম হয়তো আরও অনেক লোক আছে, সেটা হচ্ছে ব্যাপার। কারণ আলটিমেটলি টেন্টেড কোনো ক্যান্ডিডেটই কিন্তু বসবে না, এটাই ধরতে পারেন একটা পেনাল্টি সেই হিসেবে। তাদের তো অভিজ্ঞতা 10 নম্বরও দেওয়া হচ্ছে।
সে যদি বসতেই না পারে তাহলে আর তার বসার আর তার অভিজ্ঞতা অনভিজ্ঞতা কিছু জায়গায় তো থাকছে না, বসাই উচিত নয় সেই হিসেবে দেখতে গেলে। কারণ যদি এটা তো আপনাকে বলছি, মানে যেহেতু সেই এই পন্থা বা এই রাস্তা সে অবলম্বন করেছে বলেই আলটিমেটলি তাকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ব্যান্ড করা হচ্ছে। যদি আমরা টেন্টেড হিসেবে বলছি, তার মানে দে আর ব্যান্ড ফ্রম টেকিং পার্টিসিপেশন ইন দ্য সিলেকশন। সেই হিসেবে এই অ্যাটলিস্ট এই সিলেকশন তো ব্যান্ড বটি। স্যার 60 পেয়েও একেবারে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, মানে ইন্টারভিউ ভেরিফিকেশন সেখানে অংশগ্রহণ করতে পারছে না, কারণ কাট অফই যাচ্ছে 76। অ্যাকচুয়ালি সিলেকশনটার মোডটা অলরেডি তো প্রথম ইনসেপশনটাই তো ব্যাড হিসেবে ধরা হয়েছে, সেই জন্যই তো ক্যান্সেলেশন হয়েছে। সাবসিকুয়েন্টলি দেখা যাচ্ছে এই মোডগুলো যদি অ্যাডাপ্ট করা হয় তা আলটিমেটলি অনেক জেনুইন ক্যান্ডিডেট তো ডিপ্রাইভ হয়ে যাচ্ছে আলটিমেটলি, তো বাস্তব। অভিজ্ঞতা 10 নম্বরটা কতটা মানে দরকার ছিল দেওয়া? কিন্তু অ্যাকচুয়ালি এরকম তো কোনো রুলস নেই, মানে যে এরকম অভিজ্ঞতা হিসেবে 10 নম্বর দেওয়া উচিত বা উচিত না। অবশ্যই এটা আপনি বলতে পারেন এরকম কোনো অ্যাসপেক্টও হয়নি যে পুরো সিলেকশন ক্যান্সেল হয়ে গেছে আর 10 বছর বাদে, এটা আপনি বলতে পারেন। এখন সেইটার বেসিসে এটা তো করতে গেলে তাকে তো অ্যামেন্ডমেন্ট করতে হবে, রুলস অ্যামেন্ড না করে সাবসিকুয়েন্টলি একটা জিনিস ইমপ্ল্যান্ট করে দেওয়াই না কন্টিনিউইং সিলেকশন, দ্যাটস অ্যাবসলিউটলি ব্যাড, হতে পারে না এবং হওয়া উচিত তো নয়। কেননা এটা তো অ্যাকচুয়ালি একটা কন্টিনিউইং সিলেকশন, যদি এভাবে দেখেন ওই সিলেকশনটাই আবার রিসিলেকশন হচ্ছে, তো সেটা তো অ্যাকচুয়ালি সেদিনও ছিল, তো সেদিন তো দেওয়া হয়নি, তো এখন নতুন করে দেওয়া হবে। কিন্তু যে দুর্নীতির জন্য এই পুরো প্যানেল বাতিল হয়েছে, দাগিরা পরীক্ষায় ছিল বলে আবারও তো দাগি পরীক্ষায় বসছে, আবারও যদি প্যানেল বাতিল হয় সেই দায় কে নেবে? এখন যদি বারবার এরকম হতে থাকে তো আলটিমেটলি এটা খুব মানে বলতে পারেন আমাদের রাজ্যের জন্য খুব চিত্রটা খুব দুর্ভাগ্যজনক। কেননা আলটিমেটলি কিন্তু এতে লুজার হবে কিন্তু জেনারেল পাবলিক, কারণ আলটিমেটলি ছাত্রছাত্রী যারা পড়বে তারা যদি রেগুলারলি এগুলো ফেস করতে থাকে, স্কুলগুলো আলটিমেটলি শাটডাউন হয়ে যাবে। এগুলো স্কুলগুলো চলবে কী করে? এরকমই যদি রেগুলার চলতে থাকে, স্কুলের টিচার বা শিক্ষাকর্মী যারাই আসুক তাদের তো আলটিমেটলি এখানে স্কুলগুলো ফিল আপ হতে হবে, সেটাই তো হচ্ছে না এরকম যদি কন্টিনিউয়াস চলতে থাকে। কিন্তু এই দায় নেবেন মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী? এখন দেখুন ওরাই তো সিলেকশন কন্ডাক্ট করছেন, সিলেকশনে তো ওনারাই কন্ডাক্ট করছেন, তো ন্যাচারালি ওনাদের একটু সুস্থভাবে সিলেকশনটা করা উচিত, যেটা আমার অ্যাটলিস্ট মনে হয়, তাহলে অন্তত এই সমস্যাটা থেকে মুক্ত হওয়া যাবে। স্যার একেবারে একটু অন্য প্রসঙ্গে আসবো। একদিকে যেমন এসএসসি দুর্নীতি চলছে, বারংবার মামলা হচ্ছে, নবম দশমের আজকে ফল প্রকাশ, অন্যদিকে একেবারে প্রাইমারি টেট প্রশ্ন ভুল, একবার না পরপর 2 বছর একেবারে প্রশ্ন ভুল, কখনো 23টা কখনো 28টা, এটা কি ইচ্ছাকৃত? দেখুন আলটিমেটলি প্রাইমারিতেও তো অলরেডি দুর্নীতি হিসেবেই তো প্রাইমারি এতদিন ধরে মামলা হয়েছে, সেটা সাবসিকুয়েন্টলি সিঙ্গেল বেঞ্চে অতগুলো ক্যান্সেলেশনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন রিচ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে, সেখানে অলরেডি এখন এই মুহূর্তে সিএভি হয়ে আছে, জাজমেন্ট হোল্ড হয়ে আছে, কিন্তু আলটিমেটলি সেখানেও তো খুব ভালো চিত্র তো কিছু দেখা যাচ্ছে না। আলটিমেটলি ভুল তো রয়েছে সেখানে, অস্বীকার করে তো লাভ নেই এখানে। কিন্তু একদিকে এসএসসির প্যানেল বাতিল হয়ে গেছে আর পুনরায় পরীক্ষা, অন্যদিকে প্রাইমারিরও যদি প্যানেল বাতিল হয়, শিক্ষা কাঠামো কোথায় যাবে? সরকারি স্কুলগুলোতে শিক্ষক কোথায়? সত্যি দুর্ভাগ্যজনক, মানে সত্যি যদি এটা ভাবি আমরা, সত্যি মানে একটা অন্যরকম চিত্র দেখা যাচ্ছে, মানে স্কুল মানে এডুকেশন সিস্টেমটাই কোলাপস করে যাবে যদি এইটার এরম চলতে থাকে। এটা চলে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে, সমস্ত জায়গায় অলরেডি আপনি যদি এভাবে দেখেন মানে দুর্নীতি প্রুভড হয়ে যাচ্ছে, তো ন্যাচারালি শিক্ষা কাঠামোটাই ভেঙে পড়বে এরকম যদি চলতে থাকে। বেনিয়ম অনিয়ম আর দুর্নীতি তফাৎ কি? এর আবার তফাৎ কী হবে? নিয়ম তো তাই। বারংবার তো বলা হচ্ছে বেনিয়ম অনিয়ম হচ্ছে, দুর্নীতি হয়নি। মানে এর কোনো আলাদা নিয়ম আছে বলে তো জানি না। বেনিয়ম অনিয়মের সঙ্গে দুর্নীতির তফাৎটা কি? বেনিয়মটা বা অনিয়মটা হলো কেন? তো দুর্নীতি অ্যাডাপ্টেড হয়েছে বলেই তো বেনিয়ম বা অনিয়মটা হয়েছে। শুধু একটা লোক তো বেনিয়ম বা অনিয়ম করবে না যদি দুর্নীতি সেখানে না থাকে। তো অটোমেটিক্যালি কারাপশান যদি না থাকে তাহলে ইললিগ্যালিটি বা হবেই বা কেন? অটোমেটিক্যালি দুটো একসঙ্গেই চলে। ওটা ডিফেন্সিভ স্টেটমেন্ট হতে পারে, কিন্তু এর বাইরে কিছু না। স্যার একেবারে শেষ একটি প্রশ্ন, এই যে প্রাইমারি হচ্ছে, এসএসসি হচ্ছে, এত দুর্নীতি, কিন্তু যে দুর্নীতির মাথা, যারা পুরো মাথা পর্যন্ত এখনো পৌঁছানো সম্ভব হয়নি বিভিন্ন তদন্তের কারণে, কিন্তু যারা আপাতত জেলে ছিলেন তারা তো একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন,
অ্যাকচুয়ালি যদি ইনভেস্টিগেশন এভাবে রেগুলারলি কন্টিনিউ করতে থাকে তার যদি তা তো একটা দিন শেষ হতে হবে। যদি শেষই না হয় তা আপনি তো সারা জীবন কাউকে জেলে রেখে দিতে পারেন না আমার ইনভেস্টিগেশন চলছে বলে। আপনাকে তো আলটিমেটলি তাকে বেল দিতে হবে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন বেল হয়ে যাওয়া মানেই অবশ্য মানে সব কিছু শেষ হয়ে যাওয়া, কিন্তু অবভিয়াসলি এতদিন এত বড় একটা ইস্যু, এত বড় একটা হিনিয়াস ক্রাইম, তো সেখানে জিনিসটা অনেক এক্সপিডাইট করা উচিত। সেটাও কিন্তু সত্যিই দুর্ভাগ্যজনক, এটা এতদিনেও শেষ হচ্ছে না। তদন্তে গাফিলতিটা কেন তাহলে? আমি মানি হয়তো সিবিআর হয়তো ম্যান পাওয়ার কম, হয়তো ইয়ে, কিন্তু সবই মানছি, কিন্তু তবুও এই জিনিসগুলো এতটাই মানে ইম্পর্টেন্ট জিনিস, এটা সব কিছু ফেলে এটা আগে শেষ করে দেওয়া উচিত, শেষ হওয়া উচিত। খুব ভালো খারাপ যেটাই হোক একটা রেজাল্ট তো আসবে। কোনো দিনই যদি রেজাল্ট না আসে তাহলে তো অটোমেটিক আপনি সারা জীবন কাউকে মানে ধরে রাখতে পারেন না এভাবে। কিন্তু যাদের একেবারে চক জাস্টের হাতে স্কুলে থাকার কথা, তারা ফ্রেশার্স বলুন বা 2016 প্যানেল বলুন, তারা সেই সকল শিক্ষকরা একেবারে রাস্তায় নামছে, আন্দোলন করছে, পুলিশের মার খাচ্ছে। অন্যদিকে যেটা দুর্নীতি করছে তারা জেল মুক্তি, পুলিশই একেবারে তাদের বাড়ি দিয়ে আসছে। আপনার যদি ইনভেস্টিগেটিং এজেন্সি আলটিমেটলি মানে তার তদন্ত শেষ না হয় তাহলে তো আলটিমেটলি আমাকে বেল দিতেই হবে তাহলে একটা। অভিজিৎ গাঙ্গুলির করা অভিযোগ সত্য? হ্যাঁ, তো খুব একটা তো ওখানে দ্বিমত প্রকাশ করা যাচ্ছে না, ওখানে তো সহমত হতেই হবে। কেননা এইরকম জিনিস তো সারা জীবন ধরে চলতে পারে না, একটা একটা দিন তো শেষ হতেই হবে। কিন্তু সে শেষ না হয় তাহলে এটাই তার রেজাল্ট হচ্ছে, আর কী হবে।